সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টস। আপনারা যেমনটি জানেন যে ঠিক আমরা এই মুহূর্তে হয়তো অনেকটাই হতাশার মধ্যে আছি, কারণ আমরা যেই আশা করেছিলাম যে বাংলাদেশ জাতীয় দল হয়তো কিছু একটা করবে, কিন্তু সেই জায়গাটা থেকে আসলে কিছুই তেমন হয়নি। আমরা সবসময় আসলে আশায় বুক বাঁধি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছে, সেটাই সবচেয়ে বড় কথা, এবং তারা আজকে দেশে ফিরেছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সামনে আমাদের অস্ট্রেলিয়ার সাথে খেলা আছে, সেইখানে আসলে বাংলাদেশ টিম কেমন করবে এবং কোন দিকগুলো বাংলাদেশের দুর্বল, সেই দুর্বল দিকগুলো আসলে ছেটে ফেলে আবার নতুন করে শুরু করা, কেমন শুরুটা হবে সেটা নিয়ে আলোচনা করব। এবং আগামীকাল সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ ভারত এবং পাকিস্তান, বাংলাদেশ সময় 3:30 সেই ম্যাচ নিয়েও আমরা আলোচনা করব। এবং প্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদের সাথে ফোনে অংশগ্রহণ করতে পারেন। বাংলাদেশ জাতীয় টিম, সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যদি আপনাদের কিছু বলবার থাকে, তাহলে আমাদের আজকে তিনজন যে অতিথি তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আমার ডান পাশেই আছেন মোহাম্মদ আশরাফুল, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় দল, এবং তার ঠিক পাশেই আছেন হান্নান সরকার, সাবেক ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দল, এবং ঠিক একটু দূরে আমার থেকে মেহরাব হোসেন অপি, সাবেক ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দল। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কোনো ধরনের, আমার পক্ষ থেকে কিছু কোশ্চেন নাই, কিছুই নাই, আমরা আজকে ওপেন ডিসকাশন করব, এবং আপনাদের তিনজনের কথা তো শুনতেই চাই আমি, মানে একদম জাস্ট ফ্লোর ওপেন। শুরুটা মনে আমার হান্নান সরকার করলেই ভালো। আমি তো সেটাই ভাবছি। শুরুটা আসলে যেটা হচ্ছে বাংলাদেশ টিমকে নিয়ে শুরু করতে পারি আমরা। আসলে অনেক ভালো একটা স্মৃতি নিয়ে আমরা ফিরে আসলাম, দেশে ফিরে এসেছে আমাদের টিম। সো আমরা যেরকমটা আশা করেছিলাম যে ভালো ক্রিকেট খেলবো, আমরা যে কন্টিনিউ ভালো ক্রিকেট খেলে যাচ্ছি তারই একটা ফল পেতে যাচ্ছিলাম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সেখানে যোগ্যতা অর্জন করেছি র্যাঙ্কিংয়ের ইস্যুতে, তো সেখান থেকে আমরা কিন্তু যোগ্য দল হিসেবে গিয়েছি, এবং সেখানে যেটা ডিজার্ভ করেছিলাম যে একটা ভালো উইন করে যদি টুর্নামেন্ট শেষ করে বাকি দুটা ম্যাচ ভালো খেলে, এরকম কিছু একটা। টুর্নামেন্ট শেষে আমরা একটা উইন করেছি, যেই উইনটা আমাদেরকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিল। এবং আপনি দেখবেন যে সেমিফাইনালে যাওয়াটার সবচেয়ে বড় প্রাপ্তি যেটা আইসিসি টুর্নামেন্ট। আমরা কিন্তু এর আগেও সেমিফাইনাল খেলেছি, এশিয়া কাপে ফাইনালও খেলেছি, বাট আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল খেলা এটা কিন্তু আলাদা একটা ওয়েট ক্যারি করে, এবং সেটা শুধু বাংলাদেশ না, যে কোনো দেশের জন্য অনেক বড় একটা প্রাপ্তি আইসিসির যে কোনো একটা ইভেন্টে। স্পেশালি বাংলাদেশের মতো যারা উঠতি টিম, যারা উঠে আসছে, কারণ এর বাকি যারা রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান আমাদের র্যাঙ্কিংয়ের নিচে, তারা সবাই কিন্তু ফাইনাল বা চ্যাম্পিয়ন এই ধরনের ইভেন্টে টপ লেভেলে খেলে অভ্যস্ত, মানে ফাইনাল পর্যন্ত। বাংলাদেশ একমাত্র উঠে আসছে, সেই দেশ হিসেবে আমরা সেমিফাইনাল খেলেছি, এবং সেমিফাইনালে ভালো ক্রিকেট খেলেছি, যতটুকু ভালো খেলেছি দর্শক বা সবাই হয়তো আরো বেশি আশা করেছিল, বাট স্টিল আমার কাছে মনে হয় বাংলাদেশ টিম খুব ভালো ক্রিকেট খেলেছে। যে আমরা আসলে এত বেশি ইমোশনাল, মানে আমাদের চাওয়াটা হচ্ছে অনেক বেশি আসলে। সেই জায়গাটা থেকে আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, যে মেহরাব হোসেন অপি আমাদেরকে অনেক দিয়েছেন, মোহাম্মদ আশরাফুল আমাদের সেই অস্ট্রেলিয়ার সাথে একটা সেঞ্চুরি উপহার দিয়েছেন, তো আমরা আসলে কেনই বা আসলে চাইবো না, সেটিও কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। এবং সেই জায়গা থেকে মোহাম্মদ আশরাফুল, আপনার কাছে আসলে কেমন লেগেছে? যে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম যে আপনি কিছুটা হতাশা হয়েছেন বাংলাদেশের এই খেলা দেখে। না, হতাশা না, আমি বলবো যে আমি আরও আশা করেছিলাম। আমাদের টিমটা কিন্তু খুব এক্সপিরিয়েন্স ছিল। অবশ্যই আমিও হান্নান ভাইয়ের সাথে একমত যে আমরা আইসিসি ইভেন্টের 2015 ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনাল খেলেছি, এবার আমরা সেমিফাইনাল খেললাম। আমাদের শুরুতেই আমাদের এই ধরনের একটা চিন্তা ছিল যে আমরা সেমিফাইনালে খেলবো, এই বিশ্বাসটা আমারও ছিল যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলতে পারি, বিকজ অফ লাস্ট 2.5 বছর আমরা যেভাবে ক্রিকেট খেলছি, আমাদের যেভাবে ইমপ্রুভ করেছে, এবং নিউজিল্যান্ডের সাথে তাদের হোম কন্ডিশনে আমরা ম্যাচ জিততে পারিনি, কিন্তু প্রত্যেকটা ম্যাচই আমাদের জিতার মোমেন্টাম ছিল। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই আমরা আয়ারল্যান্ড সিরিজে নিউজিল্যান্ডকে হারালাম। সব কিছু মিলেই মনে হচ্ছিল যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে, আমার বিশ্বাস ছিল যে আমরা সেমিফাইনাল, যদিও একটু ভাগ্য ছিল আমাদের সাথে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা বৃষ্টির কারণে একটা পয়েন্ট, এটা ক্রিকেটেরই একটা পার্ট। তারপরে আমরা নিউজিল্যান্ডের সাথে যেভাবে কামব্যাক করেছি, 33 for 4 ছিল, সেই জায়গা থেকে যেভাবে দুইটা অসাধারণ সেঞ্চুরি, এই ধরনের ইনিংস কিন্তু আমি এবং আমরা সবাই আর কি অন্য টিমের এই ধরনের সিচুয়েশন থেকে কিভাবে কামব্যাক করে আমরা টিভিতে দেখে এসেছি, এবং সেই কাজে আমাদের প্লেয়াররা করেছে এইবার। তো এইটা অনেক বড় পাওয়া ছিল, এবং এই পার্টনারশিপের পরে আমার কাছে মনে হয়েছিল আসলে যে রিসেন্ট লাস্ট 2.5 বছরে আমরা ইন্ডিয়ার সাথে আইসিসি ইভেন্টের 2 জায়গায় খুব ক্লোজ ম্যাচ হেরেছি। 2015 কোয়ার্টার ফাইনালে কয়েকটা ডিসিশন আমাদের এগেনস্টে ছিল, আদারওয়াইজ ওই ম্যাচটা হয়তো রেজাল্ট আমাদের ফরে আসতে পারতো। এবং টি20 ওয়ার্ল্ড কাপেও আমাদের 1 রানে হেরেছি, 2 রান দরকার ছিল, এবং সেখানে কিন্তু বোলার হিসেবে হার্দিক পান্ডিয়া ছিল। হ্যাঁ, তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে ওই 2টা আইসিসি ইভেন্টে এত ক্লোজ ছিল আমাদের ম্যাচগুলা,
আমি ভেবেছিলাম যে এই ম্যাচটা হয়তো বা আমরা তাদের হারাবই, এই আমার একটা বিশ্বাস ছিল। একটু দুর্ভাগ্য যে আমরা টসটা হেরেছি, তখনই আমাদের আসলে আমি মনে করি যে আমাদের প্লেয়াররা অলমোস্ট 30% মরালি ডাউন হয়ে গিয়েছে, যে আসলে হবে না হয়তোবা, কারণ যেই ধরনের উইকেট ছিল এই উইকেটে আসলে 330 আমাদের একটা সময় কিন্তু মনে হচ্ছিল যে ইজিলি করা সম্ভব, কারণ তামিম এবং মুশফিক যেভাবে ব্যাটিং করছিল, 123 রানের পার্টনারশিপ ছিল, আর্লি 2টা উইকেট পড়ে যাওয়ার পরেও কিন্তু খুব সুন্দর মতন খেলছিল, কামব্যাকটা করেছে হ্যাঁ, এবং কিন্তু মনে হচ্ছিল যে তামিম ইকবাল আসলে আজকে হয়তোবা আমরা যে বড় একটা 100 দেখবো এরকম। তো যখন হয় নাই 264 এর পরে কিন্তু আপনি যদি দেখেন আমাদের প্লেয়ারদের কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রথম থেকে তারা গিভ আপ দিয়ে দিয়েছে যে আসলে এই উইকেটে 264 এ সম্ভব না, এবং আমার এই কারণে আমার মন একটু খারাপ লেগেছে যে আসলে সম্ভব ছিল যে শুরুতেই আমরা আগে এই ম্যাচটা জিতার পর আমরা ফাইনাল খেলার মতন। আমি মনে করি যে 8টা টিম ছিল আমাদের টিমটা কিন্তু ভালো টিম ছিল, কারণ টপ 7 ব্যাটসম্যানের মধ্যে 4 জন অলমোস্ট 10-12 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, 150টার উপরে ওয়ানডে ক্রিকেট খেলার এক্সপেরিয়েন্স। এই কারণে আমার আরেকটু বেশি আশা করেছিলাম, কিন্তু যা করেছে আসলে ডাউন হয়েছে। আমরা একটু এই যে ডাউন যে আমরা আসলে হয়েছি সেটা দিয়ে একটু আসলে আরেকটু কিভাবে আসলে এই জিনিসটা আমি বলবো যে আমরা তিনজনই যেহেতু বাংলাদেশ টিমে খেলেছি, আমরা জানি যে আমাদের থেকে কিন্তু তাদেরই সবচেয়ে বেশি কষ্ট, কারণ তামিম এবং মুশফিক ওদেরই কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে আমি যদি আরেকটু এফোর্ট দিতে পারতাম। এবং সবচেয়ে বড় কথা তারা যখন আউটটা হয়ে গেল তাদের কিন্তু ফেস দেখলে মনে হচ্ছে যে আসলে কি ভুলটা আসলে আমি করে এসেছি। মেহরাব হোসেন অপি, যে এই যে আমরা যদি বলি যে মোহাম্মদ আশরাফুল যেটা বলছিলেন যে অলরেডি কিন্তু 4-5 জন প্লেয়ার কিন্তু সেখানে আছেন, এটা কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ অলরেডি খেলছেন এবং তাদের মধ্যে যে ম্যাচিউর ব্যাপারটা সেটাও কিন্তু একদম ঠিকঠাক আছে। সেখান থেকে নতুন প্লেয়ারের মধ্যে আমি যদি বলি সৈকত আছে, সাব্বির আছে, সৌম্য আছে। আমরা সৌম্যর কাছ থেকে আসলে আশা করেছিলাম যে তিনি আমাদেরকে একটা বড় স্কোর দিবে, কারণ আপনি খেয়াল করে দেখেন যে পুরো ট্রাই নেশন জুড়ে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার কাছ থেকে কোনো ধরনের পারফরমেন্স পাইনি, এবং সবাই এটি বলছিল যে আমাদের এই ম্যাচটাতে ভারতের সাথে ম্যাচটাতে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মোস্তাফিজুর রহমান এবং সেখান থেকে হচ্ছে সৌম্য সরকার, যে আমরা হয়তো একটা বড় পার্টনারশিপ আসলে দেখব। তো সেখানে আমরা একেবারেই ফেল করেছি। ফেল ঠিক না, আমি বলবো যে সৌম্য সরকার ছন্দে ছিল না এটা ঠিক, কিন্তু ট্রাই নেশনে কিন্তু আপনার আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডের সাথে আমরা যখন খেললাম তখনই কিন্তু তিনি কিন্তু ছন্দে ছিলেন। এই টুর্নামেন্ট শুরু থেকেই তাকে হয়তো সেরকম ফর্মে দেখা যায়নি, বিকজ অফ আমার কাছে যেটা মনে হয় যে এখানে টেকনিক্যালি আমার কাছে যেটা মনে হয়েছে একটু মনে সমস্যা হয়েছে, বিকজ ইংলিশ কন্ডিশন এবং সাবকন্টিনেন্টের উইকেট কন্ডিশন কিন্তু এক হয় না। এবং আমরা জানি যে প্লেয়ার লাইক সৌম্য সরকার এবং সাব্বির রহমান তারা কিন্তু জায়গায় দাঁড়িয়ে শর্টস খেলতে বেশি পছন্দ করেন। আমরা কিন্তু তাদের যা ভালো পারফরমেন্স, সমস্ত পারফরমেন্স কিন্তু আমাদের দেশের মাটিতে, এবং এটা সাবকন্টিনেন্টে সম্ভব যে এই ধরনের প্লাসিড ব্যাটিং উইকেটে আপনি জায়গায় দাঁড়িয়ে কিন্তু শর্টস খেলতে পারবেন, কিন্তু বাট নট ইন ইংল্যান্ড, বিকজ ইংল্যান্ডের কন্ডিশন কিন্তু একটু চেঞ্জ, বিকজ সেখানে উইকেট এরকম ড্রাই থাকে না, এবং ওয়েদার আমার কাছে মনে হয় যে প্রথম ইনিশিয়ালি 5 ওভার যারা প্রথমে ব্যাট করে তখন কিন্তু ইনিশিয়ালি 5 ওভার কিন্তু বল মুভমেন্ট থাকে। আমার কাছে মনে হয়েছে যে সেই মুভমেন্টটা এবং উইকেটের আচরণে হয়তো বা তারা নিজেকে মানিয়ে নিতে পারেননি, এবং জায়গায় দাঁড়িয়ে শর্টস খেলার প্রবণতা বেশি ছিল বিদায় কিন্তু তিনি আউট হয়েছেন। আমরা লাস্ট ম্যাচ যদি আমরা দেখি যে তিনি জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি বলটা যদিও তার থেকে দূরে ছিল একটু, তিনি জায়গায় দাঁড়িয়ে কিন্তু ব্যাট চালিয়েছেন, একটু দূরের বল ইনসাইড এজ বোল্ড হয়েছেন। এটা যদি তিনি আরেকটু ফুটওয়ার্ক যদি করতেন, হয়তো যদি একটু পা সামনে নিয়ে যদি মারতেন, মাইট বি এটা আপনার ব্যাটের মাঝখানেও লাগতে পারতো। তো আমার কাছে মনে হয়েছে যে তার ফুটওয়ার্কে হয়তো কিছুটা সমস্যা হচ্ছিল ইংলিশ কন্ডিশনে। ইংলিশ কন্ডিশনে মানে হতে পারে, কিন্তু সেই কন্ডিশনে তো আমরা আসলে খেলবো না। আমরা যেমন শ্রীলঙ্কার সাথেও তো আমরা সেখানে খেলেছি, তো সেখানে কিন্তু মোটামুটি ভাবে আমরা দেখেছি যে হ্যাঁ ভালো করছে বা ভালো হচ্ছে। তাহলে এই কন্ডিশনে যে আসলে আমরা কেনই বা করবো, এবং কন্ডিশন তো আমাদের যে কোনো জায়গাতে থাকবে। তাহলে যদি আসলে প্লেয়াররা খাপ খাওয়াতে না পারে তাহলে তো অন্য কিছু আসলে ভাবতে হবে। হান্নান সরকার, না আসলে খাপ খাওয়ানোর কাজটাই তো প্লেয়ার, এবং এজ এ প্রফেশনাল প্লেয়ার যে কোনো কন্ডিশনে যে কোনো পরিবেশে নিজেকে খেলতে হবে, সেটা উইকেটের ক্যারেক্টার যেরকম হোক, আশেপাশে মানুষজন, দর্শক সবকিছু মিলেই কিন্তু এটাকে অ্যাডজাস্ট করাটাই হলো একজন প্রফেশনাল প্লেয়ারের কাজ। মানে এজ এ প্লেয়ার যখন খেলবে প্রতিটা সেক্টরেই তাই, যার প্রফেশনে কিন্তু সে যার জায়গায় অ্যাডজাস্ট করেই তার প্রফেশনালিজম দেখাবে। ঠিক একইভাবে এখানেও ক্রিকেটেও তাই। তো এটা অবশ্যই ইম্পর্টেন্ট, তবে হ্যাঁ এটাই হলো এক্সপিরিয়েন্স। কারণ আমরা জানি ইংল্যান্ডের মতো কন্ডিশনে, আপনার সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড প্রতিটা কন্ডিশন, এই ধরনের কাছাকাছি কন্ডিশনগুলোতে এক্সপিরিয়েন্সটাকে সবসময় প্রায়োরিটি দেওয়া হয়। আপনি দেখবেন এখানে পেস বোলারদের মধ্যে মাশরাফি সবচেয়ে সাকসেস আমাদের,
বিকজ তার এক্সপিরিয়েন্স, সে এই ধরনের কন্ডিশন এবং তার 10-15 বছরের যে ক্রিকেট এক্সপিরিয়েন্স, সে জানে এখানে কোথায় বল করতে হবে। এখানে মানে খুব জোরে গায়ের জোরে বল করব আর ব্যাটসম্যানকে বিট করে ফেলবো সেটা না, আপনি ভালো জায়গায় বল করতে হবে। মাশরাফি সবচেয়ে সাকসেস এই টুর্নামেন্টে, 2টা ম্যাচ পর ভালো বোলিং করেছে, একটাই কারণ সে জানে কোথায় বল করতে হবে। এখানে অলরেডি আমি কয়েক জায়গায় বলেছি যে এই ইংল্যান্ডের উইকেট আশরাফুল সবচেয়ে বেশি খেলার অভিজ্ঞতা রয়েছে তার। আমি হয়তো সেখানে ডোমেস্টিক ক্রিকেট খেলেছি, তাদের ইন্টারন্যাশনাল যে লিগ হয়েছে সেখানে খেলেছি। এই ইংল্যান্ডের কন্ডিশনে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো জায়গায় বল করা। আমি মোস্তাফিজের বিষয়ে আসছি, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো জায়গায় লেন্থ, কোন লেন্থে হিট করবে। এখন লেন্থটা কিন্তু ডিপেন্ড করে উইকেটের ক্যারেক্টার অনুযায়ী, উইকেটের বাউন্স অনুযায়ী। বাংলাদেশের উইকেটে যেই লেন্থে হিট করবে, লেন্থ বলতে আমি বুঝাচ্ছি, সাধারণ দর্শক অনেক বুঝবে না, লেন্থ বলতে বুঝাচ্ছি যেখানে বলটা পিচ করবে, এই পিচ করবে যেই জায়গাটা, সেই জায়গাটা কিন্তু বাংলাদেশে যারা একরকম ক্রিকেট হবে। বোঝে তারা আসলে এই লেন্থ সম্পর্কে আমার মনে হয় যে একদম ঠিকঠাক মতো বুঝবে। কোন জায়গাটায় লেন্থ হবে সেটা হলো বাংলাদেশের উইকেটে যেখানে লেন্থ হবে, ইংল্যান্ডের উইকেটে একই লেন্থ হবে না। এই যে অ্যাডজাস্টমেন্টগুলো, এগুলো কিন্তু এক্সপেরিয়েন্স থেকে আসে। মোস্তাফিজের ওই কন্ডিশনে খেলার অভিজ্ঞতা কম থাকার কারণে ও কিন্তু এই লেন্থটা খুব ভালো পিক করতে পারে। এবং তিনি কিন্তু একটা কথা তাদের যারা আছেন তাদের সাথে বোধহয় শেয়ার করেছেন, আমি একটু শুনেছি মানে পত্রপত্রিকা পড়ে, যে বাংলাদেশি কন্ডিশনে যেই কাটারটা আসলে তিনি দিতে পারেন ওখানে ঠিক সেই কাটারটা আসলে উনি দিতে পারছেন না, এবং তিনি কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ করে আসলে বোলিং করেছেন, সেই জায়গাটা থেকেও মানে সে কিন্তু সাকসেসফুল না। এবং আপনি যদি আমরা ভারতের সাথেই যদি দেখি যে আপনি দেখেন যে কেমন তিনি কিন্তু অফ স্টাম্পের বাইরে কিন্তু বোলিংগুলো করেছেন এবং সেগুলো কিন্তু কতটা মার খেলো সেটাও কিন্তু আমরা আসলে দেখেছি। তো সেখান থেকে যদি বলি যে এটা তো আপনাকে কামব্যাক অবশ্যই করতে হবে, কারণ 2019 এর কথা আপনার চিন্তা করতে হবে, আবারও সেখানে কিন্তু আমাদের খেলা আছে, আমরা বিশ্বকাপ খেলবো, তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আবার আমরা কিন্তু মোহাম্মদ আশরাফুল যে অস্ট্রেলিয়ার কথা কিন্তু বলছি, যে অস্ট্রেলিয়া কিন্তু বলবো যে এটা তাদের ব্যাড লাক, যে বৃষ্টির কারণে তারা কিন্তু একেবারে মানে না ব্যাড লাগ না, প্রথম ম্যাচ যদি হতো তারা নিউজিল্যান্ডের সাথে ওরা হারতো, কারণ যে সিচুয়েশনে ছিল, এবং ইংল্যান্ডের সাথে তারা হেরেছে, তো ব্যাড লাগ আমি বলবো না। আমরা যে সেমিফাইনাল খেলেছি আমরা যোগ্যতা দিয়েই খেলেছি, কারণ আপনি যদি দেখেন ইংল্যান্ডের সাথে 3টা টিমের আমরাই কিন্তু 300 রান করেছি, অন্য টিম কিন্তু করতে পারে না। আমরা হয়তো ছোটখাটো কয়েকটা মিস্টেক ছিল, বিশেষ করে ইংল্যান্ডের সাথে যদি আমাদের একটা জেনুইন বলার থাকতো তাহলে হয়তো রেজাল্ট আমাদের ফরেই আসতো। আর আমাদের এক্সপিরিয়েন্স, বলারদের এক্সপিরিয়েন্সটা একটু কম, কারণ ওই কন্ডিশনে, কারণ ক্লাসিক ব্যাটিং উইকেটে আসলে কিভাবে বল করতে হয়, যেটা হান্নান ভাই বলছিল যে এক্সপিরিয়েন্স না হলে কিন্তু আপনি পারবেন না। মাশরাফি এক্সপিরিয়েন্স বলেই সে এভরি গেমেই দেখবেন যে চমৎকার বল করছে, উইকেট হয়তো পায় নাই অতটা, কিন্তু ইকোনমি রেট কিন্তু খুব চমৎকার ছিল। কিন্তু মোস্তাফিজ ওরা কিন্তু এক্সপিরিয়েন্স কম আর কি, ওই ধরনের আসলে ওদের লাইফ, ওরা যখন স্টার্ট করেছে, আমি বলি আপনাকে, ওরা যখন স্টার্ট করেছে ওরা কিন্তু উইকেট থেকে উইকেটে বল করা শিখেছে আর কি। স্টার্টিং এ বাংলাদেশে যখনই খেলেছে উইকেটে হেল্প ছিল, কিন্তু আপনি যদি দেখেন লাস্ট 3-4 মাস যে খেলছে ইনজুরির পর থেকে আসার পরে, সে কিন্তু উইকেটে হেল্প পাচ্ছে না। নিউজিল্যান্ডে খেলেছে, নিউজিল্যান্ডের অসাধারণ ব্যাটিং উইকেট ছিল। এখন কিন্তু আপনার ক্রিকেট টাইম বলবো যে অতটা ডিফারেন্স নাই আমি মনে করি আর কি। ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, আমরা যে 2015 ওয়ার্ল্ড কাপ খেললাম, অসাধারণ ব্যাটিং উইকেট ছিল, প্রত্যেকটা ম্যাচে কিন্তু 270 প্লাস হয়েছে। এইবার চ্যাম্পিয়ন্স ট্রফি দেখেন, এইখানে কিন্তু জাস্ট একটু এক্সপিরিয়েন্স যদি যাদের থাকবে তারাই কিন্তু রান করবে, এই কন্ডিশনে কিন্তু এতটা এফেক্টিভ হয় নাই। আমরা খেলা দেখে যা মনে হয়েছে যে আপনার সিমিং হয় না, কিছু হয় না। আপনি যদি সোজা আমি আনলাকি বলবো, সৌম্য সরকার যদি স্টার্টটা সে একটু টিকে থাকতে পারতো, প্রচুর রান করা সম্ভব ছিল, বিশেষ করে ইন্ডিয়ার সাথে অসাধারণ ব্যাটিং উইকেট ছিল। কিন্তু আনলাকি সে আসলে একটু অফ ফর্মে, এবং তার অ্যাভারেজ কিন্তু 50 ছিল ওয়ানডে ক্রিকেটে 15 ম্যাচে, এখন কিন্তু তার অ্যাভারেজ 36-এ চলে এসেছে আর কি। মরালি ডাউন হতে হতে কিন্তু এই, যদিও সে আয়ারল্যান্ড সিরিজে 2টা 50 করেছে, 87 এবং 61 করেছিল 2টা ম্যাচে, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তোবা জানি না আসলে মেন্টালি কোনো ডিস্টার্ব ছিল হয়তোবা, এই কারণে হয়তো রান করতে পারেনি, কিন্তু উইকেট কিন্তু অসাধারণ উইকেট ছিল। না আমার একটু আমি অ্যাড করি, যেহেতু ওপেন ডিসকাশন, একদমই ওপেন। আমি কিন্তু অপি ভাই, আমি কিন্তু আজকে মানে একদম কিন্তু আমরা রেডিও হয়ে যেতে চাই। হ্যাঁ, সৌম্যর যে ব্যাপারটা অ্যাশ বললো, অবশ্যই আমরা ব্যাটসম্যানরা বা প্লেয়াররা বিলিভ করে আমাদের লাকের ব্যাপারটা রয়েছে, তার পাশাপাশি ওপি ভাই যে একটা পয়েন্ট নোটিস করলো, টেকনিক্যালি যে ব্যাপারটা, সেই জিনিসটা ইম্পর্টেন্ট। এর সঙ্গে সৌম্যর আরেকটা জিনিস দরকার ছিল, এখানে প্রতিটা টিম আপনার ডিভিলিয়ার্স, ডিকক এবং আমলার মতো ব্যাটসম্যান কিন্তু দেখেছি প্রথম 10 ওভারে 40 রান করেছে, কিন্তু উইকেট পড়তে দেয়নি। তামিম এখানে সাকসেস একটাই কারণ, ইনিশিয়ালি একদম মানে সেফ ক্রিকেট খেলেছে।
যখন এই উইকেটের ক্যারেক্টারটা এরকম ছিল, আপনি সেট হয়ে গেলে যে কোনো ধরনের শর্টস খেলতে পারবেন। এই সেটটাই সৌম্য হতে পারছিল না, এটা আনফরচুনেটও হতে পারে, পাশাপাশি টেকনিক্যাল কিছু বিষয়। সো যদি ভাগ্য সহায়ক হতো হয়তো এই টেকনিক্যাল বিষয়টা এখানে ওভারলুক হয়ে যেত বা ওভারকাম করে সে যদি সেট হয়ে যেত, যেটা বললো ইন্ডিয়ার সঙ্গে যে উইকেট ছিল, আমি শিওর সৌম্য থাকলে একটা ভালো ডিফারেন্স তৈরি করে দিতে পারতো। 264 না, আমরা হয়তো 350-এর মুখও দেখা সম্ভব হতো। বিকজ টিম ম্যানেজমেন্ট বা সবাই কিন্তু আমরা বলছি সৌম্যকে কেন খেলানো হচ্ছে, অনেকেই বলছে সৌম্য এমন একজন প্লেয়ার, সে যদি উইকেটে টিকে যায়, আশরাফুলও আশাবাদী ছিল যদি টিকে যেত। দ্যাট মিনস এই যে কনফিডেন্সটা, টিম ম্যানেজমেন্টের এই কনফিডেন্সটা আমাদের চেয়ে অনেক বেশি, যে সৌম্য যদি ইনিশিয়ালি সার্ভাইভ করতে পারে আর এই ধরনের ব্যাটিং উইকেটে সৌম্য শুরুটা এমন করে দেয় যে অপোনেন্ট টিমকে ভেঙে দেয়, পাশাপাশি আমাদের নেক্সট ব্যাটসম্যানদের বা নেক্সট প্লেয়ারদের কাজটা অনেক সহজ করে দেয়। সো টার্গেটটা তখন নর্মালি অন্য ওপেনার ব্যাটসম্যান যদি টার্গেট ভালো খেলে 300 হয়, সৌম্য খেলে সেটা 350 হতে পারে। এই যে একটা কনফিডেন্স, পাশাপাশি ইন্ডিয়ার সঙ্গে সৌম্যর রেকর্ডও ভালো, এই সবগুলো বিষয় কারণ 15টা ওয়ানডে রেকর্ড 50, একটা ব্যাটসম্যানের এভারেজ 50 এবং স্ট্রাইক রেট 100। তো এই ধরনের প্লেয়ার আসলে লাস্ট হয়তোবা 10টা ম্যাচে হয়তো আমরা ওইভাবে ওর থেকে ওই পারফরমেন্সটা পাচ্ছি না, কিন্তু প্রথম 15 ম্যাচে যদি রেকর্ড দেখেন অসাধারণ পারফরমেন্স। কারণ 50 একটা এভারেজ একটা ব্যাটসম্যানের এবং স্ট্রাইক রেট 100 রেখে খেলাটা, তো এই ধরনের ক্রিকেটার হয়তোবা যত তাড়াতাড়ি কামব্যাক করবে আমাদের টিমের জন্য বেটার। যদিও মাঝখানে অনেকটা বাজে সময় গিয়েছিল, আবার কিন্তু কামব্যাক করেছিল আপনার নিউজিল্যান্ড সিরিজে কামব্যাক করেছিল, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে আনলাকি আমি বলবো। যে অস্ট্রেলিয়ার সাথে আমার কাছে মনে হয়েছে যে একদমই ফুটওয়ার্ক ছিল না, একই জায়গায় স্টাক ছিল, হয়তো বা প্রেসারে, কারণ অনেকদিন পরে খেলেছে অস্ট্রেলিয়ার সাথে। আমরাই 6 বছর পরে খেললাম, তো ওরা তো ফার্স্ট টাইম খেলছে এবং তাদের বলারগুলো কিন্তু চমৎকার লাইন লেন্থে বল করেছিল। কিন্তু আশরাফুল যেটা বলছিল যে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচে আমার কাছে মনে হয়েছে যে টিমের গেম প্ল্যান এরকম ছিল যে প্রথম 10 ওভারে আমরা কোনো উইকেট হারাবো না, স্কোর বোর্ডে ডাজন্ট ম্যাটার, রান 35 to 40 রান আসুক, এরকম একটা গেম প্ল্যানিংটা করেছিল, সবগুলোই আমার মনে হয় যে কাজে লেগেছে। অফকোর্স, কারণ বাংলাদেশ আমার কাছে লাস্ট 3 বছরে আমার কাছে মনে হয় যে গেম প্ল্যান নিয়ে মাঠে নামুকটা কেন, বাংলাদেশ কিন্তু এখন জয়ের লক্ষ্য নিয়ে কিন্তু মাঠে নামে। এই কারণে কিন্তু বাংলাদেশ কিন্তু ভালো করছে, বিকজ তাদের ফোকাসটাই কিন্তু পজিটিভ। তো ফোকাস আপনি যখনই পজিটিভ রাখবেন, ডাজন্ট ম্যাটার এন্ড অফ দ্য ডে সেটা নেগেটিভ রেজাল্ট আসুক, কিন্তু আপনার অ্যাটিটিউড বলবে সব কিছু। আমরা লাস্ট ম্যাচ যদি ইন্ডিয়ার সাথে যদি বলি, 264 করার পর আমরা যখন মাঠে যখন ফিল্ডিংয়ের জন্য নামলাম, প্রথম জিনিস যেটা মিসিং ছিল আমার কাছে মনে হয়েছে অ্যাটিটিউড। কারোরই কোনো বডি ল্যাঙ্গুয়েজ সেরকম কোনো মানে খুব একটা বেশি এটা কি আসলে যে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ, আমাদের 16 কোটি মানুষের অনেক বেশি চাওয়া আসলে দেশে এসে আসলে কি হবে, এয়ারপোর্ট আছে, সব সাংবাদিকরা তাদেরকে ধরবে, আসলে অনেক প্রশ্নের অনেক বেশি কি আসলে চাপ ছিল এরকম ম্যানেজমেন্ট বা আমার কাছে মনে হয় না সেরকম কোনো, কি মনে হচ্ছে? আমার কাছে মনে হয় না সেরকম কোনো চাপ ছিল, বিকজ আমরা এই ধরনের আইসিসি কোনো টুর্নামেন্টে কখনোই কিন্তু আমাদের সৌভাগ্য হয়নি সেমিফাইনালে যাওয়া। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমরা সেমিফাইনালে উপনীত হয়েছি। আর এক্সট্রা প্রেশার বলতে যেটা আমরা মনে করছিলাম যে না মানে বাড়তি একটা চাপ একটা থাকবে, সেমিফাইনাল খেলছি, এটা কিন্তু অন্য 5টা ম্যাচের মতোই কিন্তু একটা দিন ছিল। এবং আমাদের ব্যাটসম্যান, আমাদের দুর্ভাগ্য যে মুশফিক এবং তামিম তাদের ইনিংসটা আর একটু ক্যারি করতে পারেনি। যদি হয়তো পারতো তাহলে হয়তো আমরা 300 350 মুখ দেখতাম, কিন্তু 300 350 করার পরও আমার কাছে মনে হয় যে টিম লাইক ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ যেরকম স্ট্রং, সেদিক থেকে কিন্তু আমাদের বোলিং ডিপার্টমেন্ট কিন্তু অনেকই দুর্বল ছিল, অনেক। আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টে সব থেকে বোলিংয়ের দুর্বল দিকটাই কিন্তু মনে হয় বাংলাদেশের ছিল। আমি এটা মিন করছি না যে আমাদের বোলাররা খারাপ, সেটা না, আমাদের বোলাররা ছন্দে নেই, একেবারেই ছন্দে ছিল না কোনো বোলারই। তো সেদিক থেকে কিন্তু আমরা অনেকটাই কিন্তু পিছিয়ে, হয়তোবা আমরা সামনের দিকে আমরা এই সমস্যাটা কাটিয়ে উঠব। আমরা কিন্তু দেখছিলাম যে মাশরাফি কিন্তু আসলে এই যে মোস্তাফিজ প্রথম 2 ওভার কিন্তু বোলিং করার পরে কিন্তু আমরা দেখছি যে এই টেকনিকটা আমার কাছে মনে হয়েছে একটু ভুল ছিল ব্যক্তিগতভাবে আমার মনে হয়। কারণ আমরা জানি যে মোস্তাফিজ সে যত বলটা পুরান হবে তত ডেঞ্জারাস ব্যাটসম্যানদের জন্য। আমার কাছে মনে হয়েছে যে 264 করার পরে মাশরাফি হয়তোবা আমার কাছে মনে হয় যে আরেকটু অ্যাগ্রেসিভ একটা করতে পারতো, যে 2টা জেনুইন ফাস্ট বোলার ছিল আমাদের টিমে, 2জন অলমোস্ট 140-তে বল করে, রোবেল এবং তাসকিন। আমার মনে হয় যে অ্যাটলিস্ট 2টা 4টা ওভার, যদিও মাশরাফি অসাধারণ বল করেছে কিন্তু নিজের কাঁধে কিন্তু তিনি তুলে নিয়েছেন যে এর পরের ওভারে কিন্তু আমাদের আসলে এই ম্যাচ জিততে হলে 10টা উইকেট দরকার ছিল এবং ইন্ডিয়ান টিমকে দেখানো দরকার ছিল যে না আমরা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে আসছি। এই কারণে আমার মনে হয় যে আমাদের ওপেনিং এ 2টা বলার, জেনুইন বলার, ফাস্ট বলারদের দিয়ে স্টার্ট করলে ভালো হতো। আমার কাছে মনে হয় যদি রান হতো অসুবিধা ছিল না, কিন্তু আমরা কিন্তু একটা মেসেজ দিতে পারতাম যে না আমরা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে আসছি। কিন্তু মুস্তাফিজ দেখেন ও আসলে অফ আর কি ভালো ছন্দে নাই এবং তার নতুন বলের যে
আর কি নতুন বল থেকে পুরান বলটাই বেটার আমার কাছে মনে মানে হয়। সেটাই তো আমরা আসলে সব সময় দেখেছি, যেটা হচ্ছে যে ইন্ডিয়ার সাথেই তো তিনি মুস্তাফিজের তো আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না কেমন খেলেছে। আমরা যদি তার ডেবু যদি পাকিস্তানের কথা বলি, সেখানেও কিন্তু তিনি অসাধারণ, যে এসেই 2টো উইকেট পেয়েছিল টি20, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমি আরো কথা বলবো, একটা ব্রেকে আমাকে যেতেই হবে। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকেন, ফিরছি খুব শীঘ্রই। খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে আপনারা যেমনটি জানেন, আজকে আমার সাথে যুক্ত হয়েছেন মেহরাব হোসেন অপি, হান্নান সরকার এবং মোহাম্মদ আশরাফুল। আমরা কথা বলছি বাংলাদেশ টিম নিয়ে। সেই সাথে দর্শক, আপনারা চাইলে আমাদের সাথে ফোনে অংশগ্রহণ করতে পারেন এবং আগামীকাল বাংলাদেশ সময় 3:30 ভারত এবং পাকিস্তানের খেলা, সেটি নিয়েও যদি কোনো কিছু জানবার থাকে তাহলে সরাসরি আজকে আমাদের অতিথির কাছে কোয়েশ্চেন করতে পারেন। যেটি আমরা একটু বলছিলাম যে মুস্তাফিজ বিষয়ক, সৌম্য বিষয়ক আসলে বলছিলাম যে আমার কাছে একটা জিনিস আসলে মনে হয়েছে, যেটা কথা বলতে বলতে আসলে এসেছে আজকে, যেহেতু ওপেন ডিসকাশন, যে উইকেটটা আসলে যত বেশি আসলে যাচ্ছে, যে এটা হচ্ছে সবাই বলছিলেন যে ইন্ডিয়ার আসলে লাকি একটা উইকেট, যেখানে হচ্ছে যে লাকি গ্রাউন্ড, যেখানে ইন্ডিয়া আসলে অনেক ভালো করেছে, এর আগেও তাদের আসলে অনেক রেকর্ড আছে। তো এটা শুধুমাত্র নাকি তাদের জন্যই আসলে সেই দিনের উইকেটটা আসলে শুধুমাত্র তাদের জন্য আসলে ছিল? এটা ঠিক যে মানে টুর্নামেন্টে এটি ছিল নতুন উইকেট, কিন্তু তার মানে এই নয় যে শুধু ভারতের জন্য এই নতুন উইকেট তৈরি করা হয়েছে নতুন করে, তা নয়। হয়তো সেমিফাইনালের জন্য এই উইকেটটা আগের থেকে নির্ধারণ ছিল, এরকম একটা কিছু। কিন্তু তারপর আমি আপনাকে বলি, আইসিসি টুর্নামেন্ট যেহেতু, এর আগে যেমন আমরা 2015 ওয়ার্ল্ড কাপ দেখেছি, এখন আইসিসি টুর্নামেন্ট যেটাই হোক না কেন, তারা কিন্তু ব্যাটিং উইকেট করবে, বিকজ অফ এখানে কিন্তু একটা বড় একটা কিন্তু অংশ থাকে যেটা কিনা আপনার কমার্শিয়ালি ভাবে দেখা হয়। তো এই বাণিজ্যিকরণের কারণেই কিন্তু যাতে খেলাটা লম্বা হয় এবং সময়টাও যাতে বাড়ে, এই কারণেই কিন্তু আপনার ব্যাটিং উইকেটগুলো কিন্তু তৈরি করেছেন। শুধু আপনি অস্ট্রেলিয়াতেই দেখুন, যখন 2015 ওয়ার্ল্ড কাপ হয়েছে, তখন সেখানে কিন্তু সবাই কিন্তু একটা আন্দাজ করে রেখেছিলাম অস্ট্রেলিয়ার উইকেট তো কি না কি জানি বাউন্স থাকে সেখানে, আমাদের প্লেয়াররা কিরকম খেলবে। কিন্তু ঠিক ওখানে গিয়ে কিন্তু বরঞ্চ আমাদের ব্যাটসম্যানরা কিন্তু ভালো করেছে, আমরা ভালো করেছি। শুধু আমরা নয়, অনেক দলই কিন্তু ভালো করেছে। টিমও এভরি গেমে 270 করেছে। তো আমার কাছে মনে হয় যে বাণিজ্যিকরণের একটা বিষয় থাকে, এই কারণেই কিন্তু আপনার আইসিসি কিন্তু এখন কিন্তু ব্যাটিং মানে প্যারাডাইস বানাতে চায় সব কিছুতেই। তো তারপর আমার কাছে মনে হয় যে আমরা যে টুর্নামেন্ট সেমিফাইনাল পর্যন্ত উপনীত হয়েছি, এটাই আমাদের কিন্তু বিরাট বড় পাওয়া। এর আগ পর্যন্ত কিন্তু আমরা 2015 কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পেরেছি, এবার আমরা সেমিফাইনাল যেতে পেরেছি। এরকম ধাপে ধাপে আগানোটাই ভালো। কিন্তু আমরা, হ্যাঁ এটা ঠিক যে আমরা একটু বেশি আবেগপ্রবণ জাতি এবং আমরা সবসময় চাই যে আরেকটু যেতে, কিন্তু ধাপে ধাপে যাওয়াটাই মনে হয় ভালো আমার কাছে। মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশ টিম আসলে আমাদেরকে দিচ্ছে, তো আমরা আসলে নিচ্ছি, সেইখানে কিন্তু আমাদের চাওয়াটাও যত যাচ্ছে, যত দিন যাচ্ছে তত কিন্তু বেড়ে যাচ্ছে। যে আমি একটু বলি যে আমাদের টিমে আমরা কিন্তু আসলে একজন লেগ স্পিনার কিন্তু আসলে দেখি না। সেটা হান্নান সরকার, আপনি আছেন এখন, হচ্ছে যে দেখছেন যে প্লেয়ারদের আসলে হান্টিং করছেন, সেই জায়গাটা থেকে এমন কি পেয়েছেন যে কোনো লেগ স্পিনার এরকম আছে? না, এটা খুব ভালো একটা পয়েন্ট নোটিস করেছেন, বিকজ ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু প্রতিটা দলেই লেগ স্পিনাররা ডমিনেট করছে। সো আমাদের বাংলাদেশ টিমও আমরা সেই প্ল্যানিংয়ে রয়েছে। আমরা কিন্তু মাঝখানে জুবায়ের লিখনকে দিয়ে ট্রাই করেছিলাম, তাকে দিয়ে খুব একটা সাকসেস পাইনি। এখন এটা আমাদের প্রসেসে রয়েছে। আমরা রিসেন্টলি যে স্পিন হান্ট হয়ে গেল, সেই স্পিন হান্টেও কিন্তু আমাদের ফোকাস ছিল লেগ স্পিনার খুঁজে বের করা বা ভালো লেগ স্পিনার পাওয়ার। সেই জায়গাটা কিন্তু আমরা কিছুটা সাকসেস পেয়েছি। পাশাপাশি এজ গ্রুপে 15, 17, 19 যে খেলাগুলো হচ্ছে, সেখানেও আমাদের সিলেক্টর হিসেবে আমাদের মেইন ফোকাসটা থাকছে অবশ্যই ভালো ক্রিকেটার, তার মধ্যে থেকে একটি স্পেশাল কেয়ার থাকে রাইট আর্ম লেগ স্পিনারের প্রতি, ইভেন লেফট আর্ম লেগ স্পিনার যেটা চায়নাম্যান বলে, সেটা হলো মানে ফোকাস থাকছে। সো লেগ স্পিনার যেটা, সেটার প্রতি আমাদের এক্সট্রা একটা ফোকাস থাকছে এবং আমরা কিছু ভালো ভালো স্পিনার পেয়েছি। বাট এখনই তাদেরকে আমরা বলবো না যে তারা খুব ভালো কোয়ালিটি বা এখনই ন্যাশনাল টিমে সার্ভ করবে, বাট এইটা তাদেরকে আমরা একটা প্রসেসে আনার চেষ্টা করছি এবং হয়তোবা যদি তারা এটা কন্টিনিউ প্রসেসে থাকে এবং এভাবে ইমপ্রুভমেন্টের ধারাটা অব্যাহত রাখে, হয়তোবা 2-3 বছরের মধ্যে আমরা সেই চমকটা দেখতে পারি। বাট আমাদের 100% একজন স্পিনার লাগবে যে রাইট আর্ম লেগ স্পিন করে এবং টিমের ভাইটাল রোল প্লে করবে। বিকজ আমাদের কিন্তু দেখেন, সাকিব বাদে আমরা কিন্তু একজন জেনুইন স্পিনার বাংলাদেশ টিমে খুঁজে বলার মতো সেরকম পাই না। মিরাজকে অফ স্পিনার বলছি, সাকিবকে বলছি লেফট আর্ম স্পিনার, বাট আরেকজন বলার দরকার যে আমাদের উইকেট নিয়ে খেলা ঘুরিয়ে দিতে পারে, যেটা আদিল রশিদ করছে, ইমরান তাহির করছে। সো এই ধরনের কিছু প্লেয়ার আমাদের লাগবে, সেই জায়গাটা আমরা ওয়ার্কআউট করছি এবং আমি শিওর ইনশাল্লাহ, যেহেতু আন্ডার প্রসেসের মধ্যেই রয়েছে, এটা খুব শীঘ্রই সেরকম কিছু একটা ডেলিভার করতে পারবো আমরা। আমি মোহাম্মদ আশরাফুল,
বাংলাদেশি যদি উইকেটের কথাগুলো বলি, সেখানে আমাদের পেসাররা নিঃসন্দেহে ভালো করছেন। স্পিনার হিসেবে যেটি হান্নান সরকার বললেন যে শুধুমাত্র এখন সাকিবই আছে, আমি বলবো সাকিবই আছে, কারণ সাকিব যদি না থাকে সেখানে আরেকজন সাকিব আল হাসান আপনি আসলে কাউকে ভাবতে পারছেন কিনা, আমরা আসলে ওই কনফিডেন্স সহকারে কিন্তু আসলে ভাবতে পারছি না। হয়তো সৈকত আমাদের নিউজিল্যান্ডের সাথে ভালো করেছে, কিন্তু আপনি দেখেন ভারতের ম্যাচে কিন্তু আবার ঘুরিয়ে গিয়েছে। সেই জায়গাটা থেকে পিচ নিয়ে আমি যদি কথা বলি, উইকেট তো উইকেটগুলো আসলে কি বলবেন যে বাংলাদেশি উইকেট এখন পেসারদের জন্য, স্পিনারদের জন্য সেই রকম কি আসলে বিসিবি ভাবছে, বা সেই দিকে একটু কি নজর দেওয়াটা আসলে ঠিক কিনা এই মুহূর্তে? আমি এই ঢাকা প্রিমিয়ার লিগে আসলে বিসিবি খুব সুন্দর মতন একটা প্ল্যান করেছিল, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকেই সুজন ভাই ক্রিকেট বোর্ডের সাথে আছে, টিমের ম্যানেজার ছিল, ওনার এক্সপিরিয়েন্স থেকে চমৎকারভাবে ঢাকা প্রিমিয়ার লিগে উইকেটটা তৈরি করা হয়েছিল যে হাই স্কোরিং ম্যাচের জন্য। কারণ আমরা দেখেছি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবগুলোই কিন্তু হাই স্কোরিং ম্যাচ হয়েছে, 300+ হবে এবং সেটা চেস করতে হবে। সেই কারণেই ঢাকা প্রিমিয়ার লিগে এবার উইকেট কিন্তু খুব সুন্দর ব্যাটিং উইকেট ছিল, যেন ফার্স্ট ইনিংসও বড় রান হয় এবং চেস যেন করতে পারে। তো এই ধরনের উইকেট আসলে ব্যাটসম্যানদের জন্যই তৈরি করা হয়েছিল। এই ব্যাটিং উইকেটে কীভাবে বল করতে হয় সেটা হয়তো আমাদের বলাররা অতটা এক্সপিরিয়েন্স হয় না, এই কারণে হয়তো আমি বলবো যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা মাত্র 12টা উইকেট পেয়েছি 4টা ম্যাচে। যত বেশি বেশি ম্যাচ খেলবো এই ধরনের উইকেটে, আমি মনে হয় যে বলারও, পেস বোলার এবং স্পিনার, কারণ আমরা দেখেছি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু কোনো হেল্পই ছিল না স্পিনারদের জন্য, বিশেষ করে সাকিব উইকেটই পায় না, যা দেখেছি শুধু পেসারদেরই আসলে দেখেছি। এবং পেস বোলাররাও কিন্তু যারা সিম হিট করেছে এবং রাইট লেন্থে বল করেছে তারাই কিন্তু উইকেট পেয়েছে। আদারওয়াইজ আপনি যদি এই ধরনের উইকেটে একটু লেন্থ এদিক ওদিক হয়ে যায় আর কি, রাইট লাইন লেন্থে যদি না হয়, তখন কিন্তু ব্যাটসম্যানদের জন্য সহজ হয়ে যায় শর্টস খেলাটা। তো সেই জায়গাতে আমাদের আরও অনেক ইমপ্রুভ করতে হবে, যেহেতু সামনে 2019 ওয়ার্ল্ড কাপ আমাদের আবার ইংল্যান্ডে। তো আমি আশা করব যে যেহেতু আমাদের স্টেপ বাই স্টেপ, অপি ভাই যেটা বলছে যে আমরা 15তে কোয়ার্টার ফাইনাল খেলেছি, এবার সেমিফাইনাল, 19-এ যদি আমাদের ফাইনাল খেলতে হয়, তাহলে আমাদের এখন থেকেই প্রসেসিং করতে হবে নেক্সট 2-2.5 বছর, যেন আমরা অ্যাটলিস্ট 2-2.5 মাস ইংল্যান্ডে একটা ট্যুর থাকে এই টিম বা একাডেমির, এই ধরনের। আমার মনে হয় যে এই মুহূর্তে আসলে তাদের প্ল্যানিং কিন্তু মানে খুব ভালো অবস্থানেই আসলে আছে বাংলাদেশ টিমের। আমি একটা ফোন নিব, দর্শক কে আছেন আমার সাথে? কে আছেন আমার সাথে? আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি রুবেল শাহজাহান বলছি। জি রুবেল বলেন। জি, আমি আশরাফুল ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। শুনছেন উনি? জি ভাই শুনছি, বলেন। আসসালামু আলাইকুম আশরাফুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি ভাই ভালো আছি। জি, আসলে আপনার কাছে আমি একটা প্রশ্ন করছি যে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে আসলে, জি জি বলেন, শুনছি ভাই। এই যে সৌম্য সরকার, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌম্য সরকার একদম ফর্মহীন, তো তাকে কেন বসানো হয় নাই? এক্স্যাক্টলি, আমরা আসলে সেটি নিয়ে কথা বলবো। রুবেল, আপনার ফোন পেয়ে আমরা সবাই আসলে খুশি হয়ে গিয়েছি, হ্যাপি হয়ে গিয়েছি। আমি একটু মোহাম্মদ আশরাফুল আপনার কাছ থেকে একটু শুনি যে এই যে সৌম্য সরকারকে আসলে বসানোর কথা বলছেন, আমি আসলে বসানোর কথা বলবো না, আমি বলবো যে আসলে তার মানে অল্টারনেটিভ আসলে কে আছে আমাদের ভেতরে। না অবশ্যই ইমরুল কায়েস আনলাকি, আমি বলবো যে যখনই সুযোগ পায় তখনই পারফর্ম করে এবং সে রেগুলারই টিমের সাথে আছে, কিন্তু প্রথম 2টা ম্যাচে বড় রান করতে পারে নাই বলেই কিন্তু আসলে হয়তো বা সৌম্য যে প্রথমে যেটা বলছিলাম, তার অ্যাভারেজ এবং স্ট্রাইক রেট এত চমৎকার, যখন খেলে যদি ভালো খেলে তখন কিন্তু আমাদের টোটাল রানটা অ্যাটলিস্ট 30 থেকে 40টা রান বেশি হয়। সৌম্য এবং সাব্বির, এই 2টা ক্রিকেটার, তাদের স্ট্রাইক রেট এত চমৎকার, এই কারণেই আসলে টিম ম্যানেজমেন্ট হয়তো চিন্তা করে না যে আসলে তাদের রেস্ট দেওয়াটা। ইমরুল কায়েস একটু আনলাকি, আমি বলবো যে আসলে রেগুলারই যতদিন ধরে খেলছে, লাস্ট প্রায় অলমোস্ট 9 বছর 10 বছর হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, কিন্তু মাত্র তার ম্যাচ কিন্তু 65 67 এরকম, খুবই কম ম্যাচ। ওর জন্য একটু আমি বলবো যে আনলাকি, এই রেগুলার মেম্বার হতে পারছে না ভালো খেলার পরেও, বিকজ অফ আসলে সৌম্য এত অসাধারণ খেলেছে তার প্রথম 15টা ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ। তো যে কোনো ম্যানেজমেন্টই আসলে চাবে যে এই প্লেয়ারকে বেশি সময় দেওয়ার জন্য, কারণ সে ভালো খেললেই বাংলাদেশ
রেজাল্ট পাবে, কারণ লাস্ট 2.5 বছর ধরে কিন্তু বাংলাদেশ অসাধারণ পারফরমেন্স করছে এই হ্যাঁ, কয়েকটা সেখানে কিন্তু ক্রিকেটার। আমি একটু মোহাম্মদ আশরাফুলের সাথে অ্যাড করি যে সৌম্য সরকারের বিষয়টা ঘুরে ফিরে কিন্তু বারবারই কিন্তু সবার মনে একটু হলে নাড়া দিচ্ছে যে তিনি অফ ফর্মে ছিলেন, কেন তাকে বসানো হলো না। মেহরাব হোসেন অপি, আমার কাছে যেটি মনে হয় আসলে যিনি পারফর্ম করেন না আমার মনে হয় তাকে নিয়ে আমরা আসলে কথা বলি আসলে বেশি। এটা কিন্তু সবসময় হচ্ছে, আমরা সাকিব আল হাসানকে নিয়েও আসলে অনেক কথা বলেছি, আজকেও ঠিক আমি এটা ধরবো যে আসলে সাকিবের কি হয়েছে সেটা। না, আমি এটা একটু শেষ করি যে সৌম্য সরকারের আর সাব্বির রহমানেরটা এই মুহূর্তে যদি আপনি আমাকে বলেন যে বাংলাদেশ দলে কিন্তু আমাদের রিপ্লেসমেন্ট সেরকম কিন্তু এই ধরনের প্লেয়ারদের কিন্তু নেই। আর পাশাপাশি আমাদের পাওয়ার প্লেটা, প্রথম পাওয়ার প্লেটা কিন্তু কাজে লাগানোর মতো আপনি যদি ব্যাটসম্যানের নাম উল্লেখ করেন সবার আগে কিন্তু সৌম্য সরকার এবং সাব্বির রহমানের নামই কিন্তু এগিয়ে আসবে অন্য যারা ব্যাটসম্যান আছে তাদের থেকে। তো সেই বিষয়টা মাথায় রাখতে হবে যে পাওয়ার প্লেটা যদি আপনি ইউটিলাইজ করতে হয়, অফকোর্স আপনার সাব্বিরকে এবং সৌম্যকে তাদেরকে সুযোগ দিতে হবে। হয়তো বা তারা যে এবং আমরা যদি ইন্ডিয়ার সাথে বলি যে সেই পাওয়ার প্লে তো আমরা আসলে ইউজ করতে পারি না। তারা কিন্তু মানে ক্রমান্বয়ে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু যদিও হয়তো বা এই টুর্নামেন্টের কন্ডিশনের কারণে আমরা হয়তো পারিনি, কিন্তু অবশ্যই আমরা কিন্তু যদি পিছনে ফিরে তাকিয়ে দেখেন আপনি আমাদের দেশের মাটিতে আমরা যতগুলো ওডিআই খেলেছি সবগুলোতেই কিন্তু আমরা সফল। তো শুধু ব্যতিক্রম ঘটেছে এই টুর্নামেন্টটিতে, কিন্তু সামনে কিন্তু এরকমই চলতে থাকবে তা কিন্তু নয়। আমি বিশ্বাস করি যে তাদের ভিতরে যে ট্যালেন্ট আছে অবশ্যই আমরা এরকম পাওয়ার প্লে যদি ইউটিলাইজ করতে চাই এই দুজন প্লেয়ারকে আমাদের সবার আগে রাখতে হবে এবং তারা অবশ্যই পারফর্ম করবে। এবং আমার মনে হয় সেই সাথে আসলে অল্টারনেটিভ তাদেরকেও আসলে ভাবতে হবে। একজন পারফর্ম যদি না করেন সেখানে অল্টারনেটিভ তো চিন্তা ভাবনা করতেই হবে। কে আছেন আমার সাথে এই মুহূর্তে? হ্যালো, একটু জোরে বলবেন, শুনছি। হ্যাঁ আমি খুলনা থেকে বাদশা বলতেছি। জি বলুন, আমরা শুনছি। হ্যালো, হ্যাঁ আমার প্রশ্ন কেন একটু লাউডলি বলুন, একটু বোলিং এর জন্য পাকিস্তান মেহমান কিন্তু বোলিং এর জন্য ফাইনাল খেলছে, আমরা এখানে পারফেক্ট টিম হয়ে আমাদের বোলিংটা দুর্বল। আপনি সাথেই থাকুন, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। উনি যেটা বলছেন আসলে যে মোস্তাফিজকে আমরা আসলে ঠিক সেই রকম ভাবে পাচ্ছি না কেন, আসলে আগের মোস্তাফিজকে পাচ্ছি না কেন। না, এটা নিয়ে আমরা অলরেডি কিন্তু ডিসকাশন করেছি। আমি শিওর দর্শক হয়তো কিছু সময় পরে আমাদের সঙ্গে জয়েন করেছেন, তো এই জন্য আসলে উনি বিষয়টা জানেন। সো আমার মনে হয় যে বিষয়টা নিয়ে অলরেডি আলোচনা করেছি। আমাদের একজন কোচ যিনি সারওয়ার ইমরান, উনি কিন্তু বলছিলেন যে মোস্তাফিজের যে স্টক সেটা আসলে অনেকটা কমে গেছে কিনা, এই বিষয়ে আপনাদের তিনজনের কি মতামত? আমার মতামত হচ্ছে মোস্তাফিজ পারফরম্যান্স ভালো করতে পারছে না বিকজ অফ উইকেটের কারণে। এবং তার যদি আমি কাটার দেখি, ইয়র্কার দেখি, হ্যাঁ স্লোয়ার ডেলিভারিগুলো দেখি, সেগুলো কিন্তু নেই, পাইনি। কিন্তু আমরা দেখতে পাইনি কাটারটা একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের দেশের মাটিতে যখন খেলা হয়েছে উইকেট ছিল অনেক ড্রাই, এবং আইপিএলও যদি আপনি দেখেন সেখানকার উইকেটও কিন্তু ড্রাই থাকার কারণে কিন্তু বল সেখানে গ্রিপ করে, যেটা কিনা আপনার ইংলিশ কন্ডিশনে কিন্তু ইংলিশ উইকেটে কিন্তু তার মানে কি এই উইকেটটাই এইবার আইপিএল এ ছিল যেটাতে আমরা মোস্তাফিজকে দেখিনি পারফর্ম করতে, সেটা কি কোনো কারণ হতে পারে? ইন্ডিয়া উইকেট বাংলাদেশের উইকেট আমি বলবো অলমোস্ট সেম, এবং এখানকার উইকেট একেবারে কিন্তু ড্রাই হওয়ার কারণে কিন্তু স্পিনাররা বিশেষ করে বলটা সেখানে গ্রিপ করাতে পারে, মুস্তাফিজের কাটারটা সেখানে গ্রিপ করে, কিন্তু ইংলিশ কন্ডিশনে কিন্তু সেটা কিন্তু সাপোর্ট করে না। আপনি এই টুর্নামেন্টে যদি দেখেন স্পিনাররাও যে খুব বড় বড় টার্ন পেয়েছে উইকেট থেকে তা কিন্তু নয়। তো আমার কাছে মনে হয়েছে যে অবশ্যই এখানে উইকেটের একটা কারণ ছিল, যে না উইকেট সেরকম তাকে উইকেট ড্রাই ছিল না বিধায় তিনি কিন্তু কাটারটা মিস করে গেছেন সেখানে, এবং তার প্রধান অস্ত্র ছিল সেটা। না, অপি ভাই তো বলেছে উইকেটের ব্যাপারটা তো অবশ্যই আছে, পাশাপাশি আপনার লেন্থটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি শর্ট বল করেন সেখানে কাটারের জায়গাটা খুব ছোট হয়ে যায়। আপনি দেখবেন মুস্তাফিজ যে জায়গাটা লেন্থে হিট করতো এখানে কিন্তু সেই একই জায়গায় লেন্থে হিট করেছে যেখানে কাটার হওয়ার সম্ভাবনা কম ছিল। অবশ্যই উইকেটের সারফেসের কারণে কিন্তু কাটারটা ওইভাবে হচ্ছিল না, ঠিক আছে আমি মেনে নিচ্ছি কাটার হচ্ছিল না। আপনি মুস্তাফিজের সেই ইয়র্কার কোথায়, যেটা আমরা দেখেছি এন্ড্রু রাসেলকে ইয়র্কারকে এবং তার যে আরো জোরে গতির বল সেটা কোথায়, এটা একটু সমস্যা হতেই পারে। একটা প্লেয়ার যখন অপারেশন থেকে করে আসার পরে আমার কাছে মনে হয় তার গতিটা একটু হয়তো কমেছে। আপনি দেখবেন 140-42 বল করেছে, সেই মোস্তাফিজকে কিন্তু আমরা 140 বার বল করতে দেখিনি। কেন দেখিনি? তার ওই ইনজুরিটা একটা ব্যাপার হতে পারে। আরেকটা জিনিস আমরা এর আগে আলোচনা করছিলাম, আমাদের একজন কোচই বলছিলেন যে সে অ্যাওয়ে ফ্রম দ্য উইকেট বল করছে, যেটা আগে এত অ্যাওয়ে করতো না, আরেকটু উইকেটে কাছাকাছি এসে বল করতো। এটা কিন্তু একটা টেকনিক্যাল ব্যাপার এই বিষয়টা। এবং হ্যাঁ ক্লোজ টু দ্য ব্যাট। আমি একটা ফোন নিব হান্নান ভাই। দর্শক কে আছেন আমার সাথে এই মুহূর্তে? হ্যালো, আমি আসিফ বলতেছি চিটাগাং থেকে। জি বলুন, শুনছি আমরা, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে যে ওয়ান ডাউনে অন্যান্য দেশে ক্লাসিক ব্যাটসম্যানরা খেলে, যেমন ভারতে বিরাট কোহলি, বাংলাদেশে কেন সাব্বির, মাহমুদুল্লাহ আছে, মুশফিক আছে, ওদেরকে দেওয়া হয় না কেন? ধন্যবাদ আপনাকে। আমরা ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতিতে যাব, এবং বিরতি থেকে এসে আপনারা দেখবেন যে তিনজন গেস্টের মধ্যে একটা উইকেট আসলে এখানে পড়ে যাবে।
সাথেই থাকুন। দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। আমি যেমনটি বলছিলাম যে আমাদের আসলে একটি উইকেট পড়ে গেছে। আমাদের ওপেনার দুজন ব্যাটসম্যান হান্নান সরকার এবং মেহরাব হোসেন অপি এই মুহূর্তে আউট হয়ে গেছেন এবং ওয়ান ডাউনে আছেন মোহাম্মদ আশরাফুল এবং তার সঙ্গী হিসেবে আছেন হান্নান সরকার। আমরা আসলে এইবার একটু আলোচনা করতে চাই যে কালকে যেহেতু আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির একেবারে শেষ সময় এবং আমরা হয়তো কালকে একটা ধামাকা আসলে একটা ম্যাচ উপভোগ করব। আসলে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু সেই রকম আমরা পাইনি, যেহেতু বৃষ্টি বিঘ্নিত একটা ব্যাপার ছিল। সেই জায়গাটা থেকে আমি যদি বলি যে দিস ইজ রিয়েলি হাই ভোল্টেজ ম্যাচ, সেখানে কি মনে হচ্ছে যে টস একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে? ওভালে খেলা কি হচ্ছে, মানে কি মনে হয়? আসলে ওভালে যেখানে খেলা হচ্ছে এখানে কিন্তু এই টুর্নামেন্টে 5টা ম্যাচ ছিল। একটা ম্যাচ বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচটা বৃষ্টির কারণে হয়নি। বাকি 4টা ম্যাচ যদি আমরা দেখি প্রতিটা ম্যাচ কিন্তু হাই স্কোরিং ম্যাচ ছিল। একটা ম্যাচ 191 করেছে মাত্র আপনার সাউথ আফ্রিকা, বাকি 3টা ম্যাচ কিন্তু 299, 305 সবগুলো ম্যাচ কিন্তু হাই স্কোরিং ম্যাচ ছিল। দ্যাট মিনস এই উইকেটে প্রচুর রানের খেলা হবে। এর বিপরীতে যদি আমরা দেখি ওই হাই স্কোরিং ম্যাচগুলো কিন্তু চেজ হয়েছে। দ্যাট মিনস ওভালে প্রচুর রানের খেলা হবে, আমরা ধারণা করতেই পারি। এবং এখানে বৃষ্টির সম্ভাবনাটাও একটু কম থাকে অন্য দুই ভেন্যুর তুলনায়। তো সেদিক দিয়ে আমরা পুরো একটা ম্যাচই হয়তো আশা করতে পারি। এবং উইকেটের টচের যে ব্যাপারটা, যে কোনো দল আমার ধারণা টস জিতলে ফিল্ডিংই নেবে, বিকজ তারা চেস করতে চাইবে। যেহেতু সেকেন্ড ইনিংসে 300 রান চেস করার ব্যাপারটা এখানে দেখা যাচ্ছে খুবই ইজি হয়ে যাচ্ছে। এবং এই উইকেটে কিন্তু চেজ আরও বেশি ইজিলি হচ্ছে, বিকজ উইকেটটা অন্য দুইটা উইকেটের চেয়ে আরও বেশি ব্যাটিং সহায়ক মনে হচ্ছে। সো আমার কাছে মনে হয় খুব ভালো একটা খেলা হবে। যদিও বলিং এবং ব্যাটিংয়ের একটা ভালো লড়াই দেখবো আমরা আশা করছি, বিকজ পাকিস্তানের বলিং পাকিস্তানকে ফাইনালে নিয়ে এসেছে। ইন্ডিয়ার বলিং তো ভালো হচ্ছে, পাশাপাশি ব্যাটিংয়ের কথা আমরা সবসময় জানি। সো পাকিস্তানের বলিংয়ের এগেনস্টে ইন্ডিয়ার ব্যাটিং, এটা একটা ভালো লড়াই। বাট আবার ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, সেই ম্যাচের যে প্রেশার, ইন্ডিয়া অনেক এগিয়ে, বিকজ মানসিকভাবে সারা ওয়ার্ল্ডে আমি মনে করি যে ইন্ডিয়া মানসিকভাবে যে কোনো অন্যান্য দলের চেয়ে অনেক এগিয়ে থাকে। তাদের মানসিক প্রেশারটা নেওয়ার মতো ক্ষমতা, বিকজ অফ তাদের দেশের যে ক্রাউড, 100 কোটি মানুষের প্রেশার, পাশাপাশি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ খেলার যে অভিজ্ঞতার প্রেশার, সেদিক দিয়েও তাদের প্লেয়ারদের অভিজ্ঞতা বেশি। সব কিছু মিলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আমার কাছে মনে হয় যে অন্যরকম একটা ম্যাচের ফ্লেভার সবসময় থাকে সারা বিশ্বে, বাংলাদেশে তো থাকছেই। একেবারে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু থেকে আমি যদি বলি যে সবাই কিন্তু একটা কথা বারবারই বলছিল যে একটা এন্ড মোমেন্টে কিন্তু আমরা আসলে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখতে চাই, বা আমরা দেখতে চাই যে তারা আসলে আসুক। সেটি আসলে হয়েছে। মোহাম্মদ আশরাফুল, আমি যদি ওপেনিং বোলারের কথা বলি যে সেই জায়গাটা থেকে দুই দলের কথাই বলছি, যে ওপেনিং বোলার আসলে কারা হতে পারে, কি মনে হচ্ছে আপনার? অবশ্যই যেই টিম নিয়ে খেলছে ওই টিমের ওপেনার তারাই হবে। আসলে আলাদা কোনো চেঞ্জ আমরা আসলে দেখব কিনা? লাস্ট ম্যাচে যেহেতু মোহাম্মদ আমির ছিল না এইবার কারণে হয়তো সে হয়তো বা ফিট হলে কামব্যাক করবে। এবং এই প্রথম আসলে আইসিসি কোনো ইভেন্টে ইন্ডিয়া পাকিস্তানের ফাইনাল হচ্ছে 50 ওভার গেমে। টি20 ওয়ার্ল্ড কাপে হয়েছিল 2007-এ, কিন্তু এই প্রথম কিন্তু হচ্ছে। এবং আইসিসি ইভেন্টে কিন্তু আসলে পাকিস্তানের রেকর্ড অতটা ভালো না এগেইনস্ট ইন্ডিয়ার সাথে। 50 ওভার গেমে 10 বার ইন্ডিয়া উইন করেছে, 2 বার পাকিস্তান উইন করেছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই। তো অবশ্যই যেভাবে আমিও হান্নান ভাইয়ের সাথে একমত যে আসলে ইন্ডিয়া অনেক এগিয়ে পাকিস্তানের কাছ থেকে। 3টা ডিপার্টমেন্ট যদি আমরা চিন্তা করি, আর যদি সিঙ্গেল ডিপার্টমেন্ট চিন্তা করি, ইন্ডিয়ার থেকে পাকিস্তান আমি বলবো যে বোলিং এ তারা অনেক এগিয়ে আছে। আমরা কিন্তু বলছিলাম যে মোহাম্মদ আমির যেহেতু নেই, সেখানে আসলে কে আসলে জায়গাটা নেবেন? সেখানে কিন্তু আমরা আসলে হাসান আলীকে দেখেছি। না, রুমান রাইস খেলেছে। লাস্ট ম্যাচে রুমান রাইস খেলেছিল, রুমান রাইস খেলেছে, জুনায়েদ খান, এবং সেই সাথে কিন্তু হাসান আলী দুর্দান্ত বোলিং কিন্তু করেছেন। এবং পাকিস্তানের এই আসলে আমি ভালো মতন ফলো করেছি এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা। পাকিস্তান এবং ইন্ডিয়া এই দুইটা টিম 10 ওভারের পর থেকে 40তম ওভারের আগ পর্যন্ত এই মিডল ওভারে কিন্তু এই দুইটা টিম সবচেয়ে সাকসেসফুল। ইন্ডিয়া নিয়েছে 19 উইকেট এবং পাকিস্তান নিয়েছে 18টা উইকেট। মিডল ওভারে কিন্তু ব্যাটিং করাটা সহজ এই ধরনের উইকেটে। ফার্স্ট 10 ওভার যদি আপনি উইকেট না হারান তখন কিন্তু রান করাটা সহজ, কিন্তু এই মিডল ওভারে যারা উইকেট বেশি নেয় তাদেরই কিন্তু ম্যাক্সিমাম চান্সেস ম্যাচ জেতার। এই কারণেই কিন্তু এই দুইটা টিম ফাইনাল খেলছে, কারণ এই মিডল ওভারে তাদের বিশেষ করে আমি বলবো যে পাকিস্তানের পেস বোলারদের আগে যেটা আমরা দেখতাম ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, যে রিভার্স সুইং,
এই জিনিসটা কিন্তু আমরা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই উইকেটে কোনো হেল্প পাচ্ছে না, কিন্তু তারা কিন্তু রিভার্স সুইংটা পাচ্ছে। 18 বা 19তম ওভার থেকে এসে এক একটা পেস বোলার আসার পরে কিন্তু দেখা যাচ্ছে যে হাসান আলী বলেন, জুনায়েদ, যারাই আসছে তারা কিন্তু রিভার্স সুইংটা পাচ্ছে এবং টিমের একটা স্কোর দেখা যাচ্ছে যে 120 ফর 1, সেখান থেকে কিন্তু 160 তে 6 উইকেট পড়ে তারা যাচ্ছে। আসলে যেই সময় মতো আসলে যে ব্রেক থ্রু গুলো দিচ্ছে সেটা কিন্তু আসলে দেখার বিষয়। হান্নান সরকার, আমি আপনাকে দিয়ে শেষ করতে চাই, একেবারে শেষের পর্যায়ে চলে এসেছি। কালকের ম্যাচ নিয়ে তো কথা, কালকের ম্যাচ যেটা বলছিলাম যে আসলে অ্যাশ অলরেডি কভার করে দিয়েছে যে রিভার্সিং এর যে ব্যাপারটা আমার পাকিস্তানের মনে হয় যে আমি বোলিং। একটু ইন্ডিয়ানই আপনার কাছে শুনি যে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা আসলে এখানে প্রমাণ করার কিছুই নাই। না, ইন্ডিয়ান ব্যাটসম্যানদের একটা চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জটা হচ্ছে আপনি নিচের দিকে যারা ব্যাটসম্যান এসে খুব বেশি ব্যাটিং করার সুযোগ পায়নি। আপনার শেখর ধাওয়ান, রোহিত, বিরাট এই তিনজনই কিন্তু রেগুলার ব্যাটিং করেছে। আমরা যুবরাজকে দেখেছি একটা ম্যাচে ভালো ব্যাটিং করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, খুব বেশি ব্যাটিং করার সুযোগ পায়নি। ধোনি খুব একটা ব্যাটিং পায়নি, পান্ডিয়া কি একটা ইনিংসে ক্লোজিং দিয়েছে। বাট বাকি যে ব্যাটসম্যান জাদেজা, আশ্বিন যারাই খেলে, আপনি দেখবেন তিনজনের পরে 4 নম্বর ব্যাটসম্যান থেকে ব্যাটিং করার সুযোগ কম পেয়েছে। কালকে এইটা ইন্ডিয়ার জন্য একটা চ্যালেঞ্জ হতে পারে। পাকিস্তানের বলাররা যেভাবে পরে কামব্যাক করেছে, ইন্ডিয়ার প্রথম ম্যাচে হারার পর থেকে তারা যেভাবে কামব্যাক করেছে, 10 ওভারের পর থেকে যেভাবে উইকেট নেওয়া শুরু করেছে, সেই জায়গায় ইন্ডিয়ান ব্যাটসম্যানরা মিডিলে ওভারে এসে কিভাবে সার্ভাইভ করবে, কিভাবে খেলবে, এটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমার কাছে মনে হয় যে এই চ্যালেঞ্জটা একটা দেখার মজার একটা বিষয় হতে পারে কালকে। এই জায়গায় একটা ডিফারেন্স তৈরি হতে পারে। আদারওয়াইজ আমার কাছে মনে হয় যে ইন্ডিয়াকে এগিয়ে রাখতে হবে। ইন্ডিয়ার ব্যাটিং লাইনে আমরা জানি 8 নম্বর 9 নম্বর পর্যন্ত যে খুব ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে, ইভেন ভুবনেশ্বরও ভালো ব্যাটিং করে। সো তাদের 9 নম্বর পর্যন্ত খুব ভালো ব্যাটসম্যান রয়েছে, বাট স্টিল টপ অর্ডার ফেল করলে কিন্তু সেটি আসলে, এবং আমার মনে হয় যে কালকে একটা খুব হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা লড়াই করব। লাস্ট শুধু আমি একটা যেটা বলে যে একদম এক কথাই যে আপনি কার সাপোর্টার, ভারত আর পাকিস্তান? আমি কার সাপোর্টার না, ইন্ডিয়াকে এগিয়ে রাখবো। আমি আসলে ভালো খেলা দেখতে চাই। অ্যাট লিস্ট 270 যদি এইভাবে টেকনিক্যাল অ্যানসার দিলে হবে না, টেকনিক্যাল অ্যানসার দিলে হবে না। 270 যারাই ফার্স্ট ইনিংস ব্যাটিং করবে, আমি বিশ্বাস করি সবাই তো 300 প্লাস বলছে। আচ্ছা, তার মানে কালকে ভারত এরকম কিছু একটা করবে এবং উনি হচ্ছে ইন্ডিয়ার সাপোর্টার। আমি ধরে নিয়েছি দর্শক, এই ছিল আমাদের আজকের কালকে বাংলাদেশ সময় ঠিক 3:30 ভারত এবং পাকিস্তানের খেলা, এবং সেই ম্যাচ আসলে হচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ এবং আমরা সবাই এই ম্যাচটি উপভোগ করব। তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ দল সেমিফাইনাল খেলেছে, এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।